খেলাপি ঋণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ নিরসনের পদক্ষেপ হিসেবে 6 এপ্রিল জাতীয় সংসদে দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে দেখা যায় দেশের 20 শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানে 9টি বিতর্কিত এস আলম গ্রুপের। আর আছেন কারা, খেলাপি এই ঋণ আদায় করণীয় কি, সেই বিষয়ে কথা বলতে টিভিএস পডকাস্টে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে খেলাপি ঋণ নিয়ে তো আসলে আমাদের একটা উদ্বেগ সবসময় কাজ করে। তো আজকে আসলে সংসদে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী তিনি শীর্ষ যে 20 ঋণ খেলাপি তাদের একটি তালিকা প্রকাশ করেছেন। তো এই তালিকা প্রকাশের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং কারা আছেন এতে, সে বিষয়ে আপনার মন্তব্য জানতে। আমি এই উদ্যোগটাকে খুবই ইতিবাচক হিসাবে দেখছি যে মহান জাতীয় সংসদে মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এই শীর্ষ 20 ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করেছেন, যেটা কিনা সাধারণ জনগণের অনেক দিনের দাবি যে কারা এই ঋণ খেলাপির তালিকায় রয়েছে। এই বাংলাদেশে যে এত বিপুল পরিমাণ খেলাপি ঋণ দাঁড়িয়েছে সেটা তো আমরা জানি যে বিশেষ করে কয়েকটি গ্রুপের হাতেই কিন্তু অনেক পরিমাণে খেলাপি ঋণ জমা হয়ে আছে এবং এই 20টি যে কোম্পানির নাম আছে সেখানে কিন্তু একটি কোম্পানির বারবারই আছে, তাদের অধীনে বেশ কয়েকটি এবং আরো একটি বড় প্রতিষ্ঠান নাম দুইটা কোম্পানি তাদের অধীনে রয়েছে এবং অন্যান্য। অর্থাৎ এই যে এদের নাম প্রকাশ করা মানুষের মনে যে ধরনের সন্দেহ কিংবা একটা অনুমান ছিল সেটা তারা এদের জনগণের সম্মুখে তুলে ধরলেন। এটা একটা প্রাথমিকভাবে একটা ইতিবাচক পদক্ষেপ হিসাবে মনে করি আমি। ঋণ খেলাপিদের এরকম তালিকা প্রকাশ করাটা আসলে কি সবসময় প্রয়োজন? মানে বিশেষ করে জনগণের জানার প্রয়োজন আসলে ব্যাংকগুলোতে আসলে কারা আসলে ঋণ নিয়ে ঋণ দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। তো এই বিষয়টি আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন যে আমরা তো বিগত সময় আসলে এইভাবে তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আমরা খুব একটা নজির দেখিনি। আমরা সরকারের কাছে যে আশা করি যে সরকার যে এই যে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারা ঋণ ফেরত না দিয়ে পার পেয়ে যাচ্ছে, সেটা তো প্রথম ধাপ হচ্ছে যে আপনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কি নেবেন না। প্রথম ধাপ হচ্ছে তালিকাটা প্রকাশ করেন, যেটা কিনা সংবাদপত্র মিডিয়াতে আসে সময় সময়, কিন্তু যখন এটা সরকারের পক্ষ থেকে আসে তখন মানে হচ্ছে যে সরকার কিছু করবে, সেইটার একটা প্রাথমিক পদক্ষেপ। কিন্তু এই প্রাথমিক পদক্ষেপটাকে আসলে কার্যে রূপান্তর করতে হবে। কার্যে রূপান্তরিত করার জন্য যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে প্রচলিত আইন অনুযায়ী তাদের এই খেলাপি ঋণ কেন হলো, তারা কেন ফেরত দিচ্ছে না, এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা এবং তারপরে তারা যদি সেগুলো নির্দিষ্ট আইন অনুযায়ী কিংবা ব্যাংকের বিধিমালা অনুযায়ী তারা যদি ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, সেটা কিন্তু করা মূল বিষয়। এবং সেগুলো করতে হলে কতগুলো কিন্তু আইনগত এবং নিয়মতান্ত্রিক বিষয় রয়েছে। সেখানে আমাদের যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ব্যাংক কোম্পানি আইন, মানি লোন কোড, অর্থ ঋণ আদালত যেটা সেগুলাতে কিন্তু সংশোধন এবং সেগুলাকে সংসদে পাশ করাতে হবে। তাহলে কিন্তু ওই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াটা নিতে পারবে। তা না হলে তো আইন যদি না থাকে কিসের অধীনে সেটা করবে, সেটা একটা। আর তারপরে দেখা যায় যে আমি একটা বিষয় যদি একটু আপনার কাছে একটু জানতে চাই, আমরা যে তালিকা দেখছি শীর্ষ 20, এর মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগই একটি কোম্পানির এবং সেই কোম্পানির মালিক হচ্ছেন বিতর্কিত যে ব্যবসায়ী এস আলম। তো তিনি এখন দেশে নেই। তো এই বিষয়ে আপনি কি বলবেন? তো সেক্ষেত্রে তার যে এই ঋণ সেটা আদায় হওয়া কিভাবে সম্ভব? এটা একটা বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা দেখেছি যে তখন থেকে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া, তিনি ওই কোম্পানির মালিক দেশে না এবং তার হয়তো অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। সেই জন্য সরকার যদি প্রথম হচ্ছে সরকারের সদিচ্ছা, সরকার যদি ইচ্ছা করে উদ্যোগ নেওয়ার জন্য তাহলে কিন্তু কিছু যেখানে যেই দেশে আছে সেই দেশের সাথে একটা যোগসূত্র
স্থাপন করে আইনগত কি বাধা যদি থাকে সেগুলাকে আইনগত জটিলতাগুলি দূর করে তারপরে আপনার অর্থ কিভাবে ফেরত আনা যায় সেটার মধ্যে যেতে হবে। সেটা একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, কিন্তু সরকার যদি সত্যি এটার ব্যাপারে উদ্যোগী হয় এবং তার কমিটমেন্টের প্রতি অনেস্ট থাকে তাহলে এটা সম্ভব। প্রক্রিয়া শুরু করতে কোনো সমস্যা তো নাই, যতই জটিলতা থাকুক। সেটাই হচ্ছে মূল বিষয়, কারণ একটা কোম্পানির হাতে বেশ বিশাল পরিমাণের টাকা যেটা চলে গেছে, এবং আমরা দেখেছি যে অতীতে এরকম বড় বড় কোম্পানিগুলোর যে ব্যাংক থেকে যে ঋণটা সে নিয়ম বহির্ভূত ভাবে ব্যাংকের যে ধরেন সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার এগুলাকে আসলে ব্যত্যয় ঘটিয়ে ঋণগুলো দেওয়া হয়েছে। সেটা তো প্রভাব খাটিয়ে দেওয়া হয়েছে, তখনও রাজনৈতিক যোগসূত্রতার কারণে একটা প্রভাব ছিল সেটা। এখন বর্তমান সরকার যদি আন্তরিক হয়, তার এই ঋণ খেলাপির পরিমাণ, প্রথম কথা যে নতুন করে খেলাপি ঋণের পরিমাণ কিংবা ঋণ খেলাপির পরিমাণ সংখ্যা যাতে না বাড়ে, এবং যে যারা ঋণ খেলাপি হয়েছে তাদের কাছ থেকে টাকাটা কিভাবে আনবে, যেটা দেশের বাইরে চলে গেছে, সেটার জন্য কিন্তু এখানে আইনগত প্রক্রিয়া শুরু করতে হবে। সেটা একটা দীর্ঘপথে যেটা বলেছি। এবং আরো একটা বিষয় মনে রাখতে হবে যে আন্তর্জাতিকভাবে দেখা যায় যে অর্থ চলে যায় সেটা ফেরত আসতে আপনার 8-10 বছর লেগে যায়, এবং ফেরত তো পুরোটা আসেও না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1% একটা হিসাব দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা পড়ে দেখেছি যে আসলে ফেরত আসে মোট টাকার 1%, 2% এরকম আর কি। তো সেদিক থেকে একটা খুব একটা আশাপ্রদ বিষয় না, কিন্তু সরকার যদি আন্তরিকতা দেখা যায় তাদের তো উদ্যোগটা নিতে হবে। আপনার কি আশঙ্কা যে পরিমাণ খেলাপি ঋণ আসলে হয়েছে তার বড় অংশই আসলে বিদেশে পাচার হয়ে গেছে? এইটা তো দেখেন আশঙ্কা কিছুটা রয়ে গেছে, কারণ ওই টাকা তো কোনো শিল্প কলকারখানা নতুন উৎপাদনে কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এগুলোতে ব্যবহৃত হয়নি। তো যার কারণে এটা কোথায় অনুৎপাদনশীল খাতে আর কত আপনি ব্যয় করতে পারেন কনজাম্পশনে, তো সেটার অনেক টাকা বাইরে চলে গেছে। সেগুলোর হিসাব আপনার যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে তো দেখা যায় যে প্রতি বছর বাংলাদেশ থেকে কিভাবে টাকা বের হয়ে যাচ্ছে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং, অর্থাৎ ট্রেড মিস ইনভয়েসিং এর ফলে সেই টাকা বের হয়ে যাচ্ছে। তো সেটা এই যে খেলাপি হয়েছে এটার তো বড় অংশ বাইরে চলে গিয়েছে, এটাই আশঙ্কা করা হচ্ছে। এস আলম যার কথা বলা হচ্ছে ওনার নিজেরই আসলে অনেকগুলো ব্যাংক ছিল, এবং দেখা যাচ্ছে যে এই খেলাপি ঋণের কারণে সেই ব্যাংকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং সেখানে আসলে সাধারণ মানুষের অনেক আমানত রয়েছে। তো সেই সাধারণ মানুষের আসলে এখন কি হবে, আপনার কি? সেটাই হচ্ছে মূল বিষয়, যে কারণ এই তাদের এই ব্যাংকগুলোর তাদের মালিকানাধীন এবং আরো কয়েকটা ব্যাংকের যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে দেখা গেছে যে সেখানে অনেক খেলাপি ঋণ, যেই পরিমাণ ঋণ দেওয়া হচ্ছে তার প্রায় পুরোটাই 90% উপরে 95% এরকম খেলাপি হয়ে গেছে। তো মূল এখানে ভুক্তভোগীটা কারা? সাধারণ কিন্তু আমানতকারী, যারা এই চাকরিজীবী, যারা পেনশনের টাকা রাখছে, সেটার জন্য সরকারকে একটা সুরক্ষা দিতে হবে। সরকার এই যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে একটা সীমা রেখা ছিল 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা প্রাথমিকভাবে দেওয়া, পরে আস্তে আস্তে সেটা দেওয়া, এবং ছোট ছোট আমানতকারীদেরকে আগে টাকা দেওয়া, তাদের এইরকম একটা নিয়ম করেছে, এটা প্রস্তাবনা ছিল সরকারের, সেটা রয়েছে। এবং সরকারকে ওইভাবেই দিতে হবে যে তার ছোট আমানতকারীদের বিশেষ করে সেইগুলো আগে দিতে হবে। বাংলাদেশে আমরা যেটা দেখেছি বিগত সময়ে আসলে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ ফেরত দেওয়ার আসলে সংস্কৃতি খুব কম, বিশেষ করে বড় বড় যারা ঋণ গ্রহীতা তাদের ক্ষেত্রে এটা একটু বেশি ঘটে। তো আসলে সেক্ষেত্রে আসলে এটা প্রতিরোধ করা এবং এই ঋণ উদ্ধারের উপায় কি বলে আপনি মনে করেন? প্রথমত যে প্রতিরোধ করার বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাতে যে শৃঙ্খলা এবং সুশাসন, সেটা তো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের আইনের কথা আমি শুরুতে বলছিলাম যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা আইন, সেখানে যারা পরিচালক একই পরিবারের সদস্য থাকে, সদস্য সংখ্যা বাড়ানো থাকে, সেটা আগে ছিল 2 জন প্রতি পরিবার থেকে, এবং তারপরে
তো তাদের মেয়াদ ছিল 3 বছর করে 2 বা 6 বছর, সেগুলোকে পরবর্তী সময়ে এগুলোর মেয়াদও বাড়ানো হয়েছে, সংখ্যাও বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে একটা পারিবারিক আধিপত্য থাকে, যেখানে বেশি পারিবারিক আধিপত্য থাকে সুশাসন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে ব্যাংকগুলো আপনার নতুন নিউ জেনারেশন ব্যাংক যেগুলো, হ্যাঁ, 3rd 4th জেনারেশনের ব্যাংকগুলা নতুন করে এগুলার যে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো তো আসলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশে ব্যাংকের আর কি প্রয়োজনীয়তা রয়েছে? বাংলাদেশে এত সংখ্যায় ব্যাংক দিলেই কি জনগণকে ব্যাংকগুলো সার্ভ করতে পারছে কিনা, আমানতকারীদের জন্য ব্যাংকগুলোর সুবিধা কোনো বয়ে আনতে পারছে কিনা, ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ী তাদের জন্য কোনো উপকার লাগছে কিনা, এগুলোর প্রয়োজনীয়তা কিন্তু যাচাই বাছাই না করে একটা লাইসেন্সের একটা হিড়িক পড়ে যায়। আমরা আগে দেখেছি যে যে কোনো সরকার আসলেই তারা প্রথমে যে লাইসেন্স রাজ তৈরি করে, যে ব্যাংকিং লাইসেন্স, ইন্স্যুরেন্স লাইসেন্স, টেলিভিশন লাইসেন্স, নিউজ পেপার লাইসেন্স, ইউনিভার্সিটি লাইসেন্স, এরকম শুরু হয়ে যায়। তো ওই বিষয়টাই সেখানে আসলে মূল মানে গলদটা এটা একটা। আর তারপরে যে কর্পোরেট গভর্নেন্স, সেটা তো বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল। ইন্টারনাল গভর্নেন্সের মধ্যেও কিন্তু সেখানে যেটা বললাম যে সেখানে বোর্ডে কারা বসবে এবং বোর্ডের ক্ষমতা কতখানি থাকবে, ম্যানেজমেন্টের সাথে বোর্ডের সম্পর্ক কি থাকবে, ম্যানেজমেন্টের মধ্যেও যারা থাকে তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের ইন্টিগ্রিটি সেগুলা কেমন, এই বিষয়গুলো কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে সেগুলা কিন্তু সঠিকভাবে পরিপালন করা হয় না। সেজন্যই তো সেই ব্যাংকগুলো আর্থিকভাবেও তেমন লাভবান হয় না। এবং আমরা দেখি যে যে ব্যাংকের যে মূল কিছু কিছু সূচক, যেটা ক্যামেল যেটা বলা হয়, যে ক্যাপিটালের মূলধনের পর্যাপ্ততা, সম্পদ, তারপরে আপনার যে ব্যাংকের ম্যানেজমেন্ট কস্ট, ব্যাংকের যে প্রফিটেবিলিটি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঋণ খেলাপি, সেইগুলো সূচকে কিন্তু এই ব্যাংকগুলোই যেগুলো রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে দেওয়া হয়েছে কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, সেগুলাকে কিন্তু বেশি তারা খারাপ করে থাকে। এবং তাদের যে বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে তাদের সূচকের অবস্থাটা বেসেল 3 অনুযায়ী তাদের মানদণ্ড সঠিক রাখা, সেখানে তাদের ঘাটতি রয়ে গেছে। কিন্তু আবার এই একই ধারার ব্যক্তি খাতের যে ব্যাংক অনেকগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক ব্যাংক কিন্তু ভালোও করছে। তারা বাজারে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে জনগণকে সেবা দিয়ে তারা কিন্তু টিকে রয়েছে, ভালো একটা কালচার তৈরি করেছে ওইখানে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের যে সংস্কৃতি, ঋণ খেলাপিদেরকে যে পার পাওয়ার যে সংস্কৃতি, সেটা তো আসলে রয়ে গেছে, বহাল রয়ে গেছে। আমরা তো শুনিনি যে ঋণ খেলাপি হওয়ার জন্য আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে, শাস্তি হয়েছে এরকম। ব্যাংকগুলো তারা এই যারা ঋণ খেলাপি হয় তারা তো চেষ্টা করে প্রথমে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ আদায় করতে, তারপরে ধরেন আমাদের যে অর্থ ঋণ আদালত আছে সেখানে তারা কেস করে, কিন্তু দেখা যায় যে সেখানে আইনের ফাঁক দিয়ে তারা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে, যার ফলে ওই মামলাগুলো স্থগিত হয়ে থাকে বছরের পর বছর, সেটা কিন্তু আগায় না। তার ফলে ব্যাংকগুলো টাকাটা আর আদায় করতে পারে না। তো এই সমস্ত বিষয়ে কিন্তু উদ্যোগ নিতে হবে। সরকার যে প্রাথমিকভাবে এই তালিকাটা প্রকাশ করেছে, এইটাকে আসলে এই সমস্যাটাকে উত্তরানোর জন্য কার্যকর পদক্ষেপ, এই যে যেগুলো আমি বললাম, এই সমস্ত জায়গায় কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনকে কি একটি বড় আসলে অন্তরায়? আরো একটি, হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে অন্তরায় হয়েছে। সেটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক, যেমন ধরেন যে লাইসেন্সের কথাই যখন বললাম, তো কেন্দ্রীয় ব্যাংকই তো যা এটা লাইসেন্স কোনো ব্যাংকে দিবে কিনা না দিবে, কেন্দ্রীয় ব্যাংকের একটা মতামত থাকবে। সেখানে তো আমরা সেটা দেখিনি, সেটা মন্ত্রণালয় থেকে আসে, অর্থ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ আসে, সেটাই তাদেরকে পরিপালন করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের সেখানে কোনো সে থাকে না এই পর্যন্ত, যেহেতু তাদের স্বায়ত্তশাসনটা একেবারে খর্ব হয়েছে। তারপরে এমনকি যে যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়, সেটাও কিন্তু তারা নিতে পারে না। তো এই কারণে কিন্তু এমনকি ঋণ খেলাপির কথা তো বললাম, তাছাড়া আরো কিছু, যেমন আপনার মনিটারি পলিসি, সেটাও তো কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে নিতে পারে না। এর আগে আমরা দেখেছি যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে সুদের হার কমিয়ে রাখা হয়েছে, ঋণের সুদের হার 9%,
আপনার মূল্যস্ফীতি 10%, 11%, আর এবং অন্যদিকে আমানত ডিপোজিটরদের রেট হচ্ছে 6%। তো ওইরকম কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, এটা মনিটারি পলিসি বলি, ব্যাংকিং লাইসেন্সের কথা বলি, কিংবা ঋণ খেলাপিদের বিরুদ্ধে তার যে কোনো পদক্ষেপ নেওয়া বলি, এগুলো কিন্তু সবচেয়ে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখানে চরমভাবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি যোগ করতে চাই যে শুধুমাত্র তো স্বাধীনতা কাগজে কলমে দিলেই হবে না, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে যে থাকবে তাকেও খুবই একজন শক্তিশালী প্রশাসক কিংবা শক্তিশালী ম্যানেজার কিংবা লিডার হতে হবে। কারণ আপনার আইন আছে, কিন্তু লিডারশিপ যদি দুর্বল হয় তাহলে কিন্তু আবার হবে না। আবার লিডার শক্তিশালী কিন্তু তার আইনের ব্যাকআপ নাই, তাহলে আবার হয় না। দুটোর কিন্তু যোগসূত্র থাকতে হবে। মানে আপনি বলছেন যে সেক্ষেত্রে আসলে কেন্দ্রীয় ব্যাংকের যেমন স্বায়ত্তশাসন দরকার, ঠিক তেমনি আবার কেন্দ্রীয় ব্যাংকের একটি কার্যকর ভূমিকাও থাকতে হবে, সরকারের সদিচ্ছাও থাকতে পারবে। সবকিছু হলেই আসলে খেলাপি ঋণের যে সংস্কৃতি সেটা আসলে বন্ধ করা যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।